সাদাত রাসেল, আমি একটু আপনার কাছে একটু জানতে চাইবো যে, আমি জানি আপনিও রাজনীতি করেন না বা আপনিও আওয়ামী লীগের রাজনীতি করেন না। আমরা সবসময় একটা জায়গায় অ্যা আপনি, আমি বা আমাদের মতো অ্যাক্টিভিস্টরা যারা রয়েছেন, তারা একটা জায়গায় মোটামুটি স্থির যে আমরা আসলে এখন আওয়ামী লীগের জন্য কাজ করছি না। আমরা কাজ করছি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তাবাদ, ৭২ এর সংবিধান, এই ৪ টি বিষয়ের জন্য আমরা লড়ছি এবং এটার জন্য যদি এই অ্যাক্টিভিজম গুলো আওয়ামী লীগের পক্ষে যায় তাহলে আসলে আমাদের তো কিছু করার নেই। সাদাত রাসেল, আপনি কি মনে করেন যে এই যে মরণ কামড় দিয়েছিল জামায়াত ইসলাম এবং তাদের যে সর্বগ্রাসী যে ব্যাপারগুলো এবং জামায়াত ইসলামের লোকজন যেই আমি এখানে কিছু কথা বলে একটু কথা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার গ্রাউন্ডটা একটু তৈরি করে দেই। সেটি হচ্ছে জামায়াত ইসলাম কিন্তু সবচাইতে বেশি ক্ষতি করেছে বিএনপির। যেমন জামায়াত ইসলামের পরামর্শে বিএনপি কি করেছে? খালেদা জিয়ার ১৫ই আগস্ট জন্মদিন পালন করা শুরু করছে। যেটির কারণে বিএনপি কিন্তু একটা চরম ঘৃণার মুখোমুখি হয়েছে। কারণ যত যাই বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যেদিন ঘটেছে সেদিন বিএনপি এবং এটা বিএনপির বড়, বড় নেতারা আমার কাছে অফ দ্য রেকর্ড এ স্বীকার করেছে। এখনো হয়তো অনেকে স্বীকার করবেন এবং খালেদা জিয়া উনি নিজে রাষ্ট্রীয়ভাবে এই জন্মদিনটি কিন্তু কোনোদিন পালন করেননি। এটা যদি আপনারা দেখেন, অন্যান্য যে পাতি নেতারা আছে যারা আওয়ামী লীগকে খোঁচাইতে পছন্দ করে এবং যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা কিন্তু এটা করেছে। এক। তারপরে দ্বিতীয় যেটি বিষয় সেটি হচ্ছে গিয়ে জামাত আরো কি করেছে? জামাত হচ্ছে গিয়ে অপারেশন ক্লিন হার্ট করিয়ে বিএনপির প্রচুর লোকজনকে কিন্তু হত্যা করিয়েছে। এটা আপনি খুব ভালো করে, আমরা তো তখন অনেক বড়। এমন না যে আমাদের এই স্মৃতি মনে থাকার কথা নয়। এই যে ক্ষতিগুলো করেছে এবং আরেকটি বড় ক্ষতি সেটি হচ্ছে গিয়ে বিএনপি দুর্নীতিবাজ দল, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু পরপর ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া এটি কিন্তু তখনই হয়েছে যখন বিএনপির সাথে জামায়াত ইসলাম ছিল। সাদাত রাসেল, একটু আ আ একটু বোঝার চেষ্টা করেন। এবং তাদের মধ্যে যে প্রেম প্রীতি, যেটি হচ্ছে গিয়ে দেলোয়ার সাঈদী সারা জীবন বলে গেছে যে নারী নেতৃত্ব হারাম, আবার সেই কিন্তু আ নারীর আঁচলের তলে ঢুকেছে, সুন্দরী ম্যাডামের আঁচলের তলে ঢুকেছে। এবং এবার আমরা দেখলাম যে জামায়াত ইসলাম আসলে আওয়ামী লীগের সাথে যে বিএনপির আরেকটা কি ক্ষতি করলো সেটি হচ্ছে বিএনপির লোকজনদেরকে পয়সা দিয়ে, আমার কাছে প্রমাণ আছে। বিএনপির লোকজনদেরকে পয়সা দিয়ে তারা, জামাতের লোক, জামাতের অ্যাডভোকেট বিএনপির লোকজনকে পয়সা দিয়ে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের নিরপরাধ মানুষগুলো একেবারে, আমি এই কথা কোনোদিনও বলিনি বা কোনোদিনও বলবো না যে আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য দুধের ধোয়া। নানা রকম লোক, নানা রকম মানুষ এখানে, সবচাইতে বড় বাংলাদেশের রাজনৈতিক দল, এখানে ভালো মন্দ সবই আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলই আছে, কিন্তু অপেক্ষাকৃত নিরীহ নিরপেক্ষ মানুষগুলোর নামে মামলা করিয়েছে এই জামায়াত ইসলাম এবং তারা যেটা করেছে এই মানুষগুলোকে বিএনপি দিয়ে মামলা করিয়ে আবার জামায়াত সেগুলোকে তাদেরকে পয়সা দিয়ে জামিনে মুক্ত করিয়ে তাদেরকে কোরআন শরীফ দিয়ে বলিয়েছে যে আর কোনোদিন আওয়ামী লীগ করবো না। এত টেকনিক, এত ছ্যাঁচড়ামি, এত কিছু করার পরে আমার প্রশ্ন হচ্ছে বিএনপির জামাতের প্রতি ভবিষ্যৎ আচরণটা কেমন হবে এবং আওয়ামী লীগের জামাতের প্রতি আচরণটা কেমন হবে এবং জামাতের ভবিষ্যৎ কি? এই কি বলবো, মানে এদের সম্পর্কে যদি আমি বিশেষণ দিতে যাই তাহলে হয়তো লাইভ ফেসবুক এবং ইউটিউব সবাই বন্ধ করে দেবে। আপনি একটু যদি আমাদেরকে বলতেন। এই জায়গাটা আসলে আওয়ামী লীগ জামাতের সঙ্গে কি আচরণ করবে সেটা আমার বিবেচ্য না, কিন্তু আওয়ামী লীগ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বাইরে গিয়ে জামাতের সঙ্গে জোট বাঁধার মতো বিষয়ের বাইরে গিয়ে শত্রু ভাবাপন্ন জায়গা থেকে, প্রতিহিংসা থেকে, প্রতিশোধের জায়গা থেকে পৃথিবীর যে কোনো কিছু করার অধিকার রাখে আওয়ামী লীগ জামাতের সঙ্গে, এবং সেটা আমি সরাসরি সমর্থন দিই। মানে আপনি বলতে চাচ্ছেন এই বৈধতা জামাতই দিয়ে দিয়েছে? এই বৈধতা জামাত আমাকে ৭১ থেকে দিয়ে রাখছে, শুধু আজকে না। আজকে তো আরো এটা মানে ওই যে কি বলে সুদ বাড়ছে, অনেক হিসাব আরো বাড়ছে, কিন্তু সেই ৭১ সালে আমাকে অধিকার দিয়ে রাখছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো মানুষ জামাতের যে কোনো কর্মীর সঙ্গে যে কোনো কিছু করতে পারে। সেটা পৃথিবীর সবচেয়ে নৃশংসতম ঘটনা হলেও সেটা অ্যাকসেপ্টেবল এবং সেটা কোনো অন্যায় হবে না। জামাতের প্রত্যেকটা কর্মীর সঙ্গে সেটা করার অধিকার মুক্তিযুদ্ধের পক্ষে প্রত্যেকটা মানুষ মানে রাখে। তো আওয়ামী লীগ কি করবে জামাতের সঙ্গে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে বিএনপি কি করবে। বিএনপি এই দেশে জামাতকে প্রতিষ্ঠা করেছে বিএনপি। জিয়ার হাত দিয়ে জামাতের রাজনীতির শুরু। জিয়ার হাত দিয়ে গোলাম আজমের মতো নরপশু এই দেশে পা রেখেছে, সাইদির মতো নরপশু এই দেশে পা রেখেছে জিয়ার মাধ্যমে।
জিয়ার মাধ্যমে তারা সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে এই দেশে। অতএব যদি বলা যায় যে বিএনপির জন্ম তো আসলে সেই সময়, বিএনপি তো আর তার আগের দল না কোনো, সেই সময় তারা নতুন দলও গঠন করে। তো তাদের রাজনীতিটা শুরু আসলে একসাথেই বাংলাদেশের মাটিতে, বিএনপি এবং জামায়াতের। যে কারণে তারেক বলতে পারে যে তারা একই মায়ের পেটের দুই ভাই। তো এবং বিএনপি এই ব্যাপারটা জানে, এই রাষ্ট্রে যদি আপনি আন্দোলনের ইতিহাস দেখেন, একটা জিনিস দেখবেন, এককভাবে আন্দোলন করে হোক, যেভাবে হোক, এই রাষ্ট্রের কাঠামোগত জায়গায় পরিবর্তন নিয়ে আসা একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয়েছে বারবার। এটা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি। অতএব বিএনপি জানে আজকে ভাই ভাই যত কামড়াকামড়ি করি না করি, কালকে ধরেন অনেকে আমাদের পক্ষের মানুষ যারা, তারা অনেকে মনে করে যে যদি জামায়াত ক্ষমতায় আসে হয়তো বিএনপি চাপে পড়ে হলেও আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে আন্দোলনে নামবে। ভাই, এটা হবে না। কারণ বিএনপি এইটুকু জানে মানে ওর জোট একমাত্র জামাতের সাথেই মানাবে, এবং বিএনপির পক্ষে সম্ভব না কোনোদিন আওয়ামী লীগকে মানে আটকে রাখা, যেটা জামাতের পক্ষে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না এককভাবে যে আওয়ামী লীগকে ঠেকায় রাখবে। আওয়ামী লীগকে ঠেকাইতে গেলে ওই সেনাবাহিনী লাগবে ওদের সঙ্গে, আওয়ামী লীগকে ঠেকাইতে গেলে প্রশাসন লাগবে, আওয়ামী লীগকে ঠেকাইতে গেলে ডিপ স্টেট লাগে, আওয়ামী লীগকে ঠেকাইতে গেলে ওদের বাপ আমেরিকাকে লাগে, সেখানে পাকিস্তান লাগে, তুরস্ক লাগে। বাংলাদেশে আওয়ামী লীগের কাছে এই বিএনপি বলেন, জামাত বলেন, এগুলো খড়কুটো না। এক ছাত্রলীগ যদি শুধুমাত্র আজকে ঘোষণা দেয় বাংলাদেশকে কালকে সকালে একটা বিএনপি এবং জামাতের কর্মী থাকবে না, থাকবে না। যদি চায় ছাত্রলীগ, আওয়ামী লীগ এমন একটা সংগঠন যেখানে আওয়ামী লীগকে সরানোর জন্য ওদেরকে এত পরিকল্পনা করতে গিয়েও তুরস্ক আমেরিকা সহকারে সব লাগছে ওদের আওয়ামী লীগকে সরাইতে। তো বিএনপি ইতিহাস বলবে না, বিএনপি কখনোই জামায়াতের সঙ্গে জোট ছাড়বে না। ওই যে দুই কুত্তার কামড়া কামড়ি দেখতেছেন যে এখন, এটা কিছুই না ভোটের মাঠে। কালকে আওয়ামী লীগ মাঠে নামুক, দেখবেন সব কুত্তা এক লগে জোট বেঁধে ফেলছে। কারণ ওরা জানে আওয়ামী লীগের সিংহরে আটকাইতে গেলে অন্ততপক্ষে 500 কুত্তা লাগবে এক সিংহরে আটকাইতে। অতএব 500 কুত্তা জোট বাইদিই থাকবে। অতএব যারা মনে করে যে বিএনপি বোধহয় আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলনে নামতে পারে জামাতকে হটানোর জন্য, না ভাই, এটা করবে না আমার বিশ্বাস। হ্যাঁ, কারণ ওরা জানে আওয়ামী লীগ কি। আর আওয়ামী লীগেরও অবস্থানটা এটা, ধরেন আমি বিভিন্ন জনের সাথে কথাবার্তা হয়, সবকিছুই শুনি, বা পরিকল্পনাগুলো আগামীর কর্মসূচিগুলো নিয়েও আলোচনা হয়। তো আমি যেটুকু বুঝতে পারি আওয়ামী লীগের একজন কারো কাছ থেকে, কেন্দ্রীয় নেতা যারা রয়েছে, কারো কথায় আমি প্রচ্ছন্নভাবে এটুকু কোনোদিন আঁচ করি নাই, মানে আঁচ পাই নাই যে তারা স্বপ্ন দেখে যে বিএনপির কাঁধে ভর দিয়ে আমার দেশে ফিরতে হবে, বা বামপন্থী দলগুলার ডাক্তাই আমার দলে ফিরে আমাকে দেশে ফিরতে হবে। ভাই, আওয়ামী লীগের কেউ এইবার ভাবিই না। কারণ আওয়ামী লীগ যখন চিন্তা করবে দেশে আসা, যখন সে মনে করবে যে আন্দোলনের সময়টা হয়েছে তার, সে দেশে আসলে একই আওয়ামী লীগ আন্দোলনটা গড়ে তুলবে, এবং সেই আন্দোলন কিভাবে থামাবে। আজকে আপনি দেখতেছেন ওরা কামড়াকামড়ি করতেছে জামাত বিএনপি, ওরা বিশ্বাস করেন, ওরা তারপরেও টেবিলে বয়ে বয়ে সারাক্ষণ টেনশন করে এটা আওয়ামী লীগের আটকামো কেমনে, কি করবো। ওদের মধ্যে এখন পর্যন্ত এই আতঙ্কটা আছে। অতএব বিএনপি জামাতকে ছাড়বে না, ক্ষমতায় যেই থাকুক দুই ভাই ভাগ করে নেবে, একটা হয় প্রধানমন্ত্রী হবে, একটা প্রধান বিরোধী দল হয়ে থাকবে, ক্ষমতার ভাগাভাগি করবে, কিংবা ধরেন যে জাতীয় সরকার গঠন করবে, তারেককে প্রধানমন্ত্রী বানাবে, ওই সাদা শকুনটাকে ধরেন উপপ্রধানমন্ত্রী বানায় রাখবে, এমন কিছু একটা করবে। ওদের মাথার উপরে আন্তর্জাতিক যে খেলোয়াড় আছে সেই সুদীরে বসায় রাখবো মনে করেন রাষ্ট্রপতি বানায়। ওরা আলটিমেটলি এটাই করবে, এরা যাইবে না, কারণ যাওয়ার সক্ষমতা ওদের নাই। তো আপনি এটা নিয়ে আসলে ভাবার কিছু নাই যে ওদের মধ্যে কেউ আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধবে। আওয়ামী লীগ এটা প্রত্যাশাও করে না যে এইসব কাঙ্গালি টেম্পো স্টেশনের টোকাই তারা সমর্থন দিয়া তারা আন্দোলনে নেমে আওয়ামী লীগকে মানে রিসেটেলমেন্টে আনবে। এটা আওয়ামী লীগ এত দুর্দশায় পড়েনি আওয়ামী লীগ ভাই। সাদাত রাসেল, আমরা এবার যদি হচ্ছে একটু ভোটের বিষয়ে আসি, সেটি হচ্ছে গিয়ে আমরা অনেকগুলো ভোট কেন্দ্রে দেখেছি যে আসলে ভোট কেন্দ্রে কুত্তা ঘুমাইতেছে, একেবারে স্রেফ কুত্তা ঘুমাইতেছে। এবং এখন পর্যন্ত বাংলাদেশে এই মুহূর্তে যেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে তারা দাবি করছে বাংলাদেশের ভোটার হচ্ছে 12,66,00,000 হতে পারে। তো যেই পার্সেন্টেজে ভোট পড়েছে, এবং আপনি দেখবেন যে গোপালগঞ্জ ১, ২, ৩ আসনে মানে ২০০-৩০০ ভোটও পুরা আসনে পড়েছে।
কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের সংবিধান 200-300 ভোট পড়ে, তাহলে এমন হতে পারে যে ধরেন 69 ভোট পাই একজন এমপি হয়ে গেল। হ্যাঁ, মানে এইটা আসলে কি অবস্থা হবে? মানে আমার এই বিষয়ে এইটা নিয়ে আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি। কারণ কি, বাংলাদেশের সংবিধানে এবং বাংলাদেশের যে ভোটের যে নির্বাচন কমিশনের এরকম কোনো নিয়ম নাই যে ন্যূনতম এত পার্সেন্ট ভোট না পেলে, এত পার্সেন্ট ভোট, টোটাল ভোট এত পার্সেন্ট কাউন্ট না হলে সেটিকে আসলে ওই আসনের নির্বাচনকে আপনার ধরা হবে না। তো আসলে এই যে মানে আপনি নিশ্চয়ই জানেন যে পত্রিকায় একটি পদ আছে যেটিকে আমরা বলি চান্স এডিটর। তো এই যে চান্স এমপি কিছু হতে যাচ্ছে যারা আসলে একেবারে শূন্যের কাছাকাছি ভোট পেয়ে, মানে শূন্যের কাছাকাছি না, শূন্যই, কারণ তারা বেশ কিছু সেন্টারে একেবারে শূন্য ভোট পেয়েছে, মানে একটা ভোটও পায়নি, কিন্তু তারা আসলে এক ধরনের এমপিত্ব তারা পাবে। এই যে আওয়ামী লীগের একটা, আমি অফলাইনে আপনাকে বলছিলাম, বিভিন্ন ধরনের, আমি নিজে এখানে একটা ইন্টারন্যাশনাল পত্রিকার সাথে জড়িত, কাজ করি সেখানে, তারাও এই বিষয়টি লক্ষ্য করেছে এবং তারা বিষয়টিকে খুব প্রশংসার চোখে দেখেছে যে আওয়ামী লীগ এই নির্বাচনকে বানচাল করার জন্য কোনো ধরনের কোনো সহিংস পদ্ধতিতে তারা যায় নাই। তারা সুন্দর করে একটি স্লোগান তুলেছে, সেটি হচ্ছে নো ভোট নো ভোট, এবং মানুষ কিন্তু এতে ব্যাপক পরিমাণ সাড়া দিয়েছে এবং আপনার কাছে, আমার কাছে নিশ্চয়ই আপনাকে পাঠিয়েছে। সেটি হচ্ছে আমাদের কাছে প্রচুর ইনবক্সে ব্যালট এসছে, যেখানে তারা ব্যালটের মধ্যে নৌকার ছবি দিয়ে সেখানে সিল মেরে এসছে। এই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলতেন। মানে ওই যে আওয়ামী লীগের যারা কেন্দ্রে গিয়েছিল, গিয়ে সিল মেরে আসে বা নৌকার ছবি এঁকে সেটার পাশে সিল মেরে আসে। হ্যাঁ, এবং একটু পাশাপাশি আরো একটু কথা একটু আমি আপনাকে ইনক্লুড করে দেই, সেটি হচ্ছে এই মানুষগুলোকে আমরা জিজ্ঞেস করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা ভোট কেন্দ্রে কেন গিয়েছেন? তো তখন তারা যেটা উত্তর দিয়েছে, ভাই ভোট কেন্দ্রে যেতে আমরা বাধ্য ছিলাম, মানে আমাদের উপরে এমন ঘটনা ঘটানো হয়েছে বা এমন ঘটনা ঘটানো হতো বা এমন ঘটনার হুমকি দেওয়া হয়েছে যে আমরা ভোট কেন্দ্রে যেতে বাধ্য ছিলাম। জি, শাহাদাত রাসেল। এই ব্যাপারটা আমরা আজকে আমাদের এখানে কমেন্টসও কয়েকজন লিখেছে, সেটা যে তারা ভোট কেন্দ্রে যেতে বাধ্য হয়েছিল। হিন্দু পরিবারের একজন লিখেছে যে আমাদের গ্রামের সবাইকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করা হয়েছে, কারণ আমরা পরে জীবন বাঁচাতে ভোট কেন্দ্রে গেছি। তো ওই নৌকার ছবি আঁকা বা সিল মারা, এটাকে আমি একটা সার্কাজম হিসেবে দেখি, কারণ আমাদের আসলে ভোট কেন্দ্রে যাওয়ারই কথা ছিল না, কিন্তু যারা বাধ্য হয়েছে তারা ওখানে গিয়ে কি করবে, শিল্পকর্ম কিছু করে আসছে আর কি, ছবি টবি এঁকে আসছে। এটাকে আমি ধরেন একটা ফান হিসেবে দেখছি, একটা দুষ্টমি হিসেবে দেখছি। এটা প্রতিবাদের ভাষা হয়তো তার কাছে, কিন্তু আমরা ভোট কেন্দ্রে যাব না, সেটাই আসলে আমাদের একমাত্র অবস্থান ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা যেটা ছিল, এর বাইরে আসলে যাবার কোনো সুযোগ নেই আমার জায়গা থেকে, আমি যেটা মনে করি। কিন্তু তারপরে যারা যেতে বাধ্য হয়েছে তারা ওটাই গেছে, এটাকে আমি সমর্থন করি। ইটস ওকে, এটা আমার কাছে ফানি একটা ইস্যু। এটা একটা মজা লেগেছে দেখে ব্যাপারটা। তো এই প্রতিবাদটাও ভালো। কিন্তু আপনি যেটা বললেন যে এই যে ভোটের জায়গায়, এক জায়গায় ধরেন কোন কেন্দ্রে 200-300 ভোট পড়েছে। আপনি একটু চিন্তা করেন তো আসলে কেন্দ্রে না, হয়তো পুরো আসনেই। কেন্দ্রে মানে না, কেন্দ্রে শূন্য ভোটের কেন্দ্র অসংখ্য আছে। অনেকগুলো আছে, আমিও দেখলাম। এমনকি খোদ ঢাকাই আছে। মানে আমার না এটা আসলে ওই যে যেই ক্যান্ডিডেটটা মনে করেন এই ধরনের একটা আসনে জয়ী হবে, আমার আসলে ওর জন্য মায়া লাগতেছে। মানুষ ওকে কি বলবে? ওই বাচ্চারা কিভাবে বলবে যে আমি জিতছি? আর ওই এলাকাবাসীর হচ্ছে ওই যে কজন ভোট দিছে ওই কজনেরই খুঁজে বাই করা, কারণ ওদের জন্য বের করা সহজ হবে। তারপরে ওদের চালানো আর কি। ধরেন অনেক ভোট পড়লে তো ধরেন কোথাও 30,000 ভোট পড়ছে, আপনি তো সেটা খুঁজে পাইবেন না, বা 50,000 ভোট পড়ছে ওটা খুঁজে বের করা সম্ভব না। 500 ভোট পড়ছে ওটা খুঁজে বের করা সম্ভব, 200 ভোট পড়ছে খুঁজে বের করা সম্ভব। তো এই বোকাচোদাগুলো একটু খুঁজে বের করা উচিত যে এত মানুষের একটা গ্রাম, এমন একটা আসন, এখানে তোরাই কয়টা মাত্র বোকাচোদা হইলি কেন? আমরা তো বোকাচোদা সংখ্যাগরিষ্ঠ না। যে জায়গায় বোকাচোদা সংখ্যাগরিষ্ঠ সেখানে অনেক ভোট পড়ছে, ইটস ওকে, ওই গ্রামই বোকাচোদার গ্রাম। কিন্তু তুই আমার গ্রামের ইজ্জত মারলি কেন? তোর অল্প কয়টা বোকাচোদা হয়। তো ওই ভোটারদেরকে খুঁজে বের করা দরকার। আর ভোটের জায়গায় ভাই, এটা তো সত্যি কথা, আওয়ামী লীগের তো একটা বিশাল ভোট ব্যাংক আছে, যাদেরকে মনে করেন জামাত জান্নাতের লোভ দেখা, কার নগদে দুনিয়া 70টা হুর হাতে তুললা দে, যে ভোট দিয়া ঘরে যা লাগানি শুরু করে দিবা, তারপরও ভাই আপনি ভোট দিতে পারবেন না ওদেরকে দিয়া। আওয়ামী লীগের কর্মী যারা, যেমন আজকে একটু আগে আমার এক বন্ধু আমাকে বাংলাদেশ থেকে ফোনে কথা বলছিলাম, আপনি ছিলেন লাইনে, আপনাকে আমি বলতেছিলাম যে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছি, ওখানে জয় বাংলা গান বাজাচ্ছিল ছাদের উপরে ট্যাক্সেট লাগায়, এই আধা ঘন্টা আগে ঢাকার মানে উত্তরা এলাকায় ছাদের উপরে
মানে স্পিকার লাগাই দিয়া জিতবে বা নৌকা গান বাজিয়েছে বসে বসে। ভাই আপনি একবারে আটকাবেন কি দিয়া? তো এই মানুষগুলো কেউ ভোট দেয় নাই। গত 1 মাস যাবত টানা ভোট দিয়া টিয়া তারপরে কয় 41%। হ্যাঁ, আমার কাছে আমার যেটা ধারণা ভাই 10% ভোট পড়ছে কিনা, যদি 10% পরে আমি বলবো ওইটা অতিরিক্ত পড়ছে। 10% ভোট পরে নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এত সিল মারার পরে এত কিছু করে তারপর 10% ভোট ওরা ফালাইতে পারে নাই। অতএব আজকে বিএনপির বিবৃতিটা দেখছেন মনে হয় আপনি। বিএনপি যে নেতাকর্মীদেরকে বলছে জনগণকে ভোটের টানার জন্য, এটা আমাদের জন্য হতাশাজনক, এত উপস্থিতি কম কেন, বিশেষ করে ময়মনসিংহের দিকে, ফরিদপুরের দিকে এই কয়েকটা অঞ্চলের নাম ওখানে উল্লেখ ছিল, যেসব এলাকায় ভোটার উপস্থিতি খুবই কম, এটা হতাশাজনক। বিশেষ করে পদ্মা সেতুর উপরের ভোটের হ্যাঁ, ওই অঞ্চলটা রয়েছে, আবার ময়মনসিংহের দিকটাও রয়েছে, ময়মনসিংহের দিকটাও রয়েছে, যে বিএনপির অফিসিয়াল পেজে সিগনেচার করে পরে তারা নির্দেশনা দিয়েছে যে জনগণকে সম্পৃক্ত করবার জন্য ভোটে। তো বিএনপি থেকে শুরু সবাই যেটা বুঝতেছে যে আওয়ামী লীগ না থাকলে কি হয়। এখন প্রশ্ন হচ্ছে ওরা ওদের মতো করে জাকি বসানোর বসার, ধরেন আজকে ওই যে কি বলে একটা ছেলে আছে না, এই যে মানে ওর একটা দল আছে, কি যেন নামটা দলটার, প্রেস ক্লাবের সামনে ঘোরাঘুরি করে, একটু চাপা ভাঙ্গা একটা ছেলে, কি দেওয়ান যেন, জনকল্যাণ পার্টির খায়রুল দেওয়ান। খায়রুল দেওয়ান। আজকে আমি খায়রুল স্যারের একটা ইন্টারভিউ দেখলাম। খায়রুল স্যারকে একজন জিজ্ঞেস করতেছে, ভাই ভোট দিতে যাবে না? বালারে ভোট দিব। কোন বালারে ভোট? কি এর হওয়া ভোট, কি এর না ভোট, বেটা বাল, এটি কি এর ভোট? তো আসলে পুরো বাংলাদেশের রিয়াকশনটা এইরকম, ওর হ্যাঁ ভোট আর না ভোট। আপনি একটা জিনিস দেখছেন, ভোট নিয়ে যত জায়গায় কারচুপি হয়েছে আপনি দেখেন প্রত্যেকটা ব্যালটে কোন জায়গাটা ওরা সিল মারতেছে, অন্য ব্যালটটা পরে, ওরা কিন্তু আগে হচ্ছে হ্যাঁটা মারতেছে। একটা জায়গা দেখবেন গণভোটের হ্যাটারে ধুমায় সিল মারতেছে। আরেকটা ব্যাপার দেখবেন, আমাদের কি বলে সংসদ নির্বাচনের যে ব্যালট, সেখানে নাম্বারিং আছে প্রত্যেকটা, আপনি মিলাইলে অন্তত পাওয়া যাবেন যে আপনি কতগুলো সাবমিশন ব্যালট। গণভোটের কোন ব্যালট নাম্বার নেই, কোনো নাম্বার নেই। না, তার মানে আপনি যদি আজকে নীলক্ষেত থেকে আরো লিফলেটের মতো একটা ইন্ডিভিজুয়াল পেপার, লিফলেটের মতো একটা ইন্ডিভিজুয়াল পেপার, কোনো নাম্বার নেই, কিচ্ছু নাই। না, তো ওরা, আমি শুরু থেকেই বলতাছি যে ভাই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামাতের কোনো মাথা ব্যথা নাই, পাকিস্তান গোয়েন্দা বাহিনীর কোনো মাথা ব্যথা নাই। পাকিস্তান গোয়েন্দা বাহিনীর মাথা ব্যথা ভাই গণভোট নিয়ে, জামায়াতের এইটাই গণভোট নিয়ে মূল জ্বালাটা। রাইট। অতএব আপনারা এই কেস জিতলো কে হারলো এটা কিচ্ছু যায় আসে না, মূল হারা জেতাটা ডিপেন্ড করতেছে আপনার গণভোটের উপরে, ওরা জানে। এবং গণভোটে আমি তো কয়েকদিন যাবত যেই কন্ডিশন দেখলাম ওদের, আমার ধারণা যদি 100%-এর চাইতে একটা ভোটও কম পড়ে হ্যাঁ ভোটে, একটু যদি হ্যাঁ ভোট কম হয়, এটাও ইউনূস এবং জামাতের জন্য বিশাল পরাজয়।